সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী, আমরা সেদিকে নজর রাখব। সারা পৃথিবীতে আমরা পভার্টি ইন্ডেক্সে অর্থাৎ ক্ষুধার তালিকায় 127টা দেশের মধ্যে 111 নম্বর দেশে পৌঁছে গেছি। তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। ওদিকে রাম, তাকে টক্কর দিতে জগন্নাথ, সবাই আমাদের পূজ্য। ভারতবর্ষ, রাম রহিম সকলে ভারতবর্ষ। হঠাৎ করে নির্বাচন আগে ধর্ম নিয়ে একটা উন্মাদনা তৈরির চেষ্টা হচ্ছে, যেখানে মানুষের যে মৌলিক প্রয়োজন, মৌলিক যে সমস্যা, সেগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তার মধ্যে শুরু হয়ে গেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি। 4 জন শঙ্করাচার্য তার বিরোধিতা করছে। নির্মোহী আখড়া, অযোধ্যার বিভিন্ন জায়গায় যেসব আখড়া, তারা তার বিরোধিতা করছে। প্রশ্ন তৈরি হচ্ছে যে বাবরি মসজিদ ভাঙাকে সুপ্রিম কোর্ট বলেছিল অপরাধ, সেই সুপ্রিম কোর্ট বলেছে মন্দির করো, মসজিদ করো। তা নিয়ে এত ঢাকঢোল বাজিয়ে ধর্মীয় উন্মাদনা তৈরি কেন চেষ্টা হচ্ছে আমাদের মাথায় ঢুকছে না। মন্দির অযোধ্যায় কেন? হাজার হাজার মন্দির দরকার ভারতবর্ষে, সব জায়গায় মন্দির হোক, তাতে কোনো আপত্তি নাই আমাদের। কিন্তু একটা মন্দিরকে কেন্দ্র করে ভোটের রাজনীতি কেন, এটাই আমাদের আপত্তি। আজকে যারা ধর্মীয় গুরু, তারা বলছে ধর্মশাস্ত্র মেনে কিছু হচ্ছে না, আমরা না। তারা বলছে, আমরা দেখছি যে একটা রাম নামক ভারতবর্ষের মানুষের কাছে পূজ্য এক দেবতাকে, ভগবান রাম বলি যাকে আমরা, তার উদ্বোধনে সব রাজনৈতিক নেতা ব্যক্তি। কে থাকবে? নরেন্দ্র মোদী। কে থাকবে? মোহন ভাগবত। কে থাকবে? আদিত্য যোগী। কে থাকবে? রাজ্যপাল। সেখানে কোনো ধর্মগুরু নেই, কোনো পূজারী নেই, কেউ নেই। সেটা পুরোটা যে রাজনৈতিক কর্মকাণ্ড, এটা বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। লক্ষ্য করে দেখুন কারা কারা সেদিন থাকছে। কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো আছেনই, উনি একটা পূজারীকে দিয়ে উদ্বোধন করার অসুবিধা কি ছিল? অনেক বেশি ভালো লাগতো। আদবানি সে বলছে আমি যাবো, তাকে বলছে তোমার শরীর খারাপ, আসতে হবে না। কোন দিকে যাবো আমরা? সে বলছে আমি যাবোই, বলছে না না আসতে হবে না, তোমার শরীর খারাপ। কোথাও আবার নাম কমে যায়, প্রশংসা কমে যায়, কৃতিত্ব কমে যায়। আরে এই রাম জন্মভূমি আন্দোলনের মাথা তারা। লক্ষ্য করে দেখবেন, যেদিন রাম জন্মভূমি আন্দোলনের প্রস্তাব নেওয়া হয়েছিল, সেদিন কিন্তু বলা হয়েছিল কোর্ট কি বলবে না বলবে আমরা ধারধারি না। হিমাচলের পালানপুরের প্রস্তাব, কোর্ট কি বলবে আমরা পরোয়া করি না। রাম মন্দির আমাদের আস্থার বিষয়, সেখানে মন্দির হবে, হয়ে গেল। এখন বলছে কোর্টের অনুমতি নিয়েই আমরা করছি। সেদিন কিন্তু কোর্টকে অগ্রাহ্য করা হয়েছিল। ঠিক আছে। 3 নম্বর, বাবরি মসজিদ বা রাম মন্দির ভাঙার পর, রাম মন্দির বলছি না, মানে রাম জন্মভূমি বাবরি মসজিদ ভাঙার পর কোর্টে গেল কারা? সাধু সন্ন্যাসীরা। কোর্টে কিন্তু বিজেপি পার্টি যায়নি। সেই কোর্ট রায় দিল 2019-এ যে হ্যাঁ মন্দির করো। আছে কিন্তু সমস্ত কৃতিত্ব কার? বিজেপির। কিন্তু যারা কোর্টের রায় এনে দিল, সেই সাধু মহান্ত, তাদের সংগঠনের কোনো নাম নেই। তো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এটা যে রামের নামে ভোট করানোর ব্যবস্থা করা হচ্ছে। তাই এক অদ্ভুত সংকটের মধ্যে আমরা সবাই পড়েছি। আমরা রাম দেখব না জগন্নাথ দেখব না কাকে দেখবো জানি না। পশ্চিমবঙ্গে আমাদের দুর্গা আছে, তার পুজো করি আমরা, মা কালীর পুজো করি, ঈদ বকরিদ দুর্গা পুজো কালী পুজো সবই করি আমরা। এসব তো ছিল না আমাদের বাংলায়। এক নতুন বাতাবরণ তৈরি হচ্ছে। এতদিন সবই ছিল, এখন যে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে। আরে রাম কি এতদিন জীবিত ছিল না মৃত ছিল? তার আবার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে? রাম তো জীবিত, তার আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করার নামে কি চলছে আজকে দেশ জুড়ে? লোকের ঘরে ঘরে চাল নিয়ে চলে যাচ্ছে, এই তাই। এসব কি ভড়ংবাজি হচ্ছে বলুন? আমি বলো ভড়ংবাজি হচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন।
তাতে কারোর খারাপ লাগলে ক্ষমা করবেন, কিন্তু এ ধরনের ভড়ংবাজির সঙ্গে হিন্দু ধর্মের কি সম্পর্ক আমার জানা নাই। ভারতবর্ষে হিন্দুদের মধ্যে বলুন স্বামী বিবেকানন্দের উপরে কে আছে, একটা নাম বলুন আমাকে, যার থেকে বড় হিন্দু কে আছে? সেই স্বামী বিবেকানন্দ এই বাংলার, সেই স্বামীজির কালকে জন্মদিন পালিত হলো, সেই স্বামীজির জন্মদিনে স্বামীজিকে নিয়ে কোনো আলোচনা হলো না কেন? বিজেপি যদি হিন্দু ধর্মের প্রবক্তা হয়, স্বামী বিবেকানন্দ উপরে কে হিন্দু আছে আমাকে বলুক। সেই স্বামীজি বলেছিল, আমি গর্ববোধ করি যে আমি হিন্দু, আমি গর্ববোধ করি যে আমার ধর্ম সত্য, সেই সঙ্গে আমি গর্ব করে বলি আমার ধর্ম যেমন সত্য পৃথিবীর সব ধর্ম সত্য। বলুন, আমার কথা না, স্বামীজির কথা। মহাত্মা গান্ধী বলেছিল, রামরাজ্য কাকে বলে? যেখানে কারো কোনো প্রভেদ থাকবে না, বিভেদ থাকবে না, বিভাজন থাকবে না। প্রিন্স অ্যান্ড পপার, যে রাজা যে ফকির সমান অধিকার। অসুবিধা কি আছে? সেই ধর্ম মেনে তো চলছে ভারতবর্ষ। হঠাৎ করে আমাদের কোনো অস্তিত্বের সংকট তো হয়নি, আমাদের কোনো অস্তিত্বের সংকট হয়নি যে হঠাৎ করে রাম তার সঙ্গে হিন্দুত্বের হাওয়া তুলে আমরা একটা নতুন নিজেদের পরিচয় দেওয়ার চেষ্টা করব। এ সমস্যা কিন্তু তৈরি করা হচ্ছে, কৃত্রিমভাবে এ সমস্যা তৈরি করা হচ্ছে, এ সংকট তৈরি করা হচ্ছে। এতে দেশের কি ভালো হবে জানি না, তবে এটা নিয়ে আমাদের সকলকে ভাবনা চিন্তা করা দরকার। আজকে পুরুলিয়ায় গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাওয়ার সময় সাধুদের মারধর প্রসঙ্গে অমিত মালব্য একটা পোস্ট করেছিলেন। তারপর তৃণমূল কংগ্রেস তার একটা পাল্টা বেনারস হিন্দু ইউনিভার্সিটির বিজেপির আইটি সেলের এক যুব নেতা রেপ কেসের এক্সাম্পলকে তুলে এনেছেন। তো এই সাধু নিয়ে তৃণমূল এবং বিজেপি যে অ্যাটাক কাউন্টার অ্যাটাক করছে ধর্মীয় প্রসঙ্গের অবতারণা করে, খুব খারাপ হয়ে দেখছিস। সাধু শয়তান সব মিলেমিশে একাকার হয়ে গেলে কি করবো আমরা? আমরা চাই সাধু সাধুর জায়গায় থাকুক, শয়তান শয়তানের জায়গায় থাকুক। আজকে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক ছিল, তাতে আপনি অংশ নিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কেউ অংশ নেবেন না বলেই জানিয়েছিলেন। আমি কোনোদিন কোনো ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করিনি, মত বড় নেতা নয়। আমি বাংলার নেতা, ভার্চুয়াল মিটিংয়ে জোটের আসন ভাগাভাগি নিয়ে আমি জীবনে অংশগ্রহণ করিনি, আজও করছি না। তা বয়ে গেছে, কি করবো আমি? তা আমি কি করবো? আমার কিছু যায় আসবে না। লোকসভার দলের সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই। মমতা ব্যানার্জি কোথায় যাবেন, কোথায় হাসবেন, কোথায় কাঁদবেন, আমার দেখার দায়িত্বের মধ্যে পড়ে না। না, আমি 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 কি করবো ইন্ডিয়া জোটের বৈঠকে না গেলে? কি আমার অনেক কিছু মতামত বলে দিয়েছি, আমার মতামত। আমরা কংগ্রেস করে এটাই মতামত, কি বলবো? কে কোথায় গেল না গেল তার খবর রাখার দায়িত্ব তো আমার নয়। সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন যে আপনি কেন যাননি, কোথায় গেছিলেন, আপনি পার্লারে গেছিলেন না রেস্টুরেন্টে গেছেন, আপনি কোথায় ছিলেন আমাদেরকে বলুন, তাকে জিজ্ঞেস করুন। আমি কেন জিজ্ঞেস করছেন মমতা ব্যানার্জি কোথায় গেল না গেল? আমি মমতা ব্যানার্জি ধার ধরে রাজনীতি করি না, কেন জিজ্ঞেস করছেন আমাকে? মল্লিকার্জুন খাড়গে কি ইন্ডিয়া জোটের চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে? এই ওনাকে প্রধানমন্ত্রী মুখ করে উঠে যাওয়ার ডাক। দেখুন, ও নাকি সে নাকি ওসব আলোচনার উত্তর হয় না, আমি ওসব উত্তর দিতে পারবো না আপনাদের। ও নাকি সে নাকি শুনলাম নাকি এসব জবাব দেওয়ার জন্য আমি এখানে বসে নেই আপনাদের কাছে। দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দিচ্ছে কে বলছে জানি না, তবে যারা বলছে সেই অনুরাগ ঠাকুরদেরকে এটাই বলবো, সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে ইডি সিবিআই এখনো জেলে ভরে শাস্তি দিতে পারলো না। তার জন্য ইডি সিবিআইকে আরো বেশি ট্রেন করার দায়িত্ব কেন্দ্রের সরকারের। কারণ পশ্চিমবঙ্গে যে দুর্নীতিগ্রস্ত বিরুদ্ধে অভিযান, সেই অভিযানটা কিন্তু কোর্টের নির্দেশে হচ্ছে, এখানে বিজেপির কোনো ভূমিকা নাই। বিজেপি এখানটাই কাকে মদত দিচ্ছে বিজেপিরা দেখুক। তাদের ইডি সে ইডিয়েট না ইডি আমার কখনো কখনো সন্দেহ জাগে। তাই তাদেরকে আরো প্রপার ট্রেন করে এখানে পাঠাক, তাহলে প্রকৃতপক্ষে দুর্নীতিগ্রস্তদের সঠিক বিচার হোক, সঠিক সাজা হোক। হ্যাঁ, কে কে বোস কে ঘোষ কে কি বলছে যায় না, আমাদের কোর্টের কথা মেনে আমি বলছি। কোর্ট দেখছে, কোর্ট ডাইরেকশন দিয়েছে, তাই হচ্ছে। হতে পারে, আমার কি করে আছে, তারা দেখুক সেগুলো। এই চোরদের মধ্যে মারামারি, আমরা কি কোথায় যাব? আমরা চাই বাংলায় যেন চোর না থাকে, বাংলা চোর মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, রাহাজানি মুক্ত হোক, এটা আমাদের লক্ষ্য। বিলকিস বানু যেদিন বিলকিস বানুর হত্যাকারীরা
ছাড়া পেল সাজা অবস্থাতে, মনে করে দেখবেন প্রথম প্রতিবাদটা করেছিল রাহুল গান্ধী।